নমস্কার, মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আর রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে, এবং আজ মহানগর টপে যে সমস্ত জায়গার খবর আমরা তুলে ধরব, প্রথমেই আমরা তুলে ধরব আপনাদের শিলিগুড়ির খবর, যেখানে শনিবার 1 আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা বা সেন্সাস 2027। নাগরিকরা অনলাইন করতে পারবেন স্বগণনা, এবং এই জনগণনাকে সামনে রেখে স্বগণনা প্রক্রিয়ার প্রচার করতে শিলিগুড়ি মহকুমা শাসকের কার্যালয় থেকে একটি বিশেষ প্রচারমূলক ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেই উদ্বোধন করেন দার্জিলিং এর জেলা শাসক হরিশঙ্কর পানিকর। শুক্রবার এই ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। 1 আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে সরকারি পোর্টালের মাধ্যমে কিন্তু স্বগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে, যা চলবে 15 আগস্ট পর্যন্ত। অর্থাৎ গুরুত্বপূর্ণ খবর একদিকে, যেহেতু আমরা জানি যে 2021 সালে হয়েছিল শেষ সেন্সাস বা জনগণনা। তারপর কিন্তু আর জনগণনা সম্ভব হয়নি, কারণ এর মধ্যে কোভিডের যে অতিমারি, সেই অতিমারি যেভাবে গ্রাস করেছিল গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে, তার জন্য কিন্তু জনগণনা করা সম্ভব হয়নি। অন্যান্য বিভিন্ন রাজনৈতিক বা ভূ রাজনৈতিক খবরের কারণে কিন্তু জনগণনা করা যায়নি। কিন্তু এখন আবার 2026-এ আমরা রয়েছি, এবং 2027-এর জনগণনা শুরু হবে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে, এবং 1 আগস্ট থেকে শুরু হবে এই জনগণনা। এবার কিন্তু গোটা বিষয়বস্তুটিকে অনলাইনের মাধ্যমে জনগণনার কাজ করা যাবে, সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে, এবং আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে এই জনগণনা। पूरे कंट्री में जो है सेंसस 2027 चल रहा है, ওই ভিত্তিতে আমাদের রাজ্যেও এই সেন্সাস প্রসেসটা শুরু হয়ে গেছে। এই 1 আগস্ট থেকে এই কাজটা শুরু হচ্ছে, যেটা আমরা বলছি সেলফ ইনুমারেশন। এই 15 দিন চলবে, 1 আগস্ট টু 15 আগস্ট পর্যন্ত, যেখানে সিটিজেনরা নিজে একটি পোর্টাল আছে sc.census.gov.in, ওখানে গিয়ে ওনারা কিছু বাড়ির ডিটেলস দিয়ে নিজে এই আপনাকে সেলফ ইনুমারেট করে নেবেন। তারপরে যে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর, এই 1 মাস আমাদের যে সেন্সাস এমপ্লয়িরা আছে, যে কর্মচারী আছে, যে এনুমারেটর আছে, ওনারা বাড়ি বাড়ি যাবেন, ওনাদের তথ্যটা দেখে ঠিক করবেন। তো যদি সিটিজেনরা নিজেই এই সেলফ ইনুমারেশন কাজটা করে নেয়, তখন যখন আসলে ওনারা, অর্থাৎ আমরা যেমনটা শুনলাম যে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হবে অনলাইন যোগে স্বগণনা, নাগরিকরা করতে পারবেন, এবং তারপর আগামী 15 আগস্ট পর্যন্ত এই জনগণনার কাজ চলবে। আমরা এবার বিস্তারিত জানতে সরাসরি চলে যাব শিলিগুড়িতে। প্রতিনিধি জয়দীপ বাগ আমাদের সঙ্গে লাইভে যুক্ত। জয়দীপ, আমরা জানি যে 2021 সালের পর কিন্তু আরো কয়েকটা বছর পেরিয়ে গেছে, কিন্তু জনগণনা সম্ভব হয়নি, মূলত কোভিডের জন্য এবং অন্যান্য বিভিন্ন ভূ রাজনৈতিক কারণে কিন্তু জনগণনা করা যায়নি। কিন্তু এবার থেকে আগামীকাল থেকে শুরু হচ্ছে জনগণনা। তবে এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনলাইন যোগে প্রত্যেকেই নিজের মাধ্যমে, নিজের পোর্টালের মধ্যে দিয়ে কিন্তু জনগণনার কাজ শুরু করতে পারবেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি বলছেন, যেহেতু আমরা জানি যে আগে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা করা হতো, সে রিপোর্ট প্রত্যেকেই আদায় করতেন, কিন্তু এই বছর অনলাইন যোগে হচ্ছে গোটা বিষয়বস্তুটা, কি জানতে পারছো? দেখো, একদমই তাই। গোটা দেশ জুড়ে আগামীকাল থেকে কিন্তু জনগণনা শুরু হচ্ছে, এবং একটা জিনিস নতুন আছে যে এবার অনলাইন অর্থাৎ এনুমারেশনের মাধ্যমে কিন্তু এবার এই জনগণনায় মানুষ করতে পারবে এবং ডিজিটাল মাধ্যমে, এবং সেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে 15 আগস্ট পর্যন্ত। এই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে স্বগণনায় অংশ নিতে পারবেন দেশবাসী, এবং তারপরে অর্থাৎ 16 তারিখ থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাবে কর্মীরা, তারা গিয়ে সেখানে যেমন গণনার কাজে যে সমস্ত তথ্য নেওয়া হয় সেগুলি নেওয়া হবে। এবং এই বিষয়টিকে মানুষকে সচেতন করতেই কিন্তু রাজ্য সরকার তরফে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং তারই অঙ্গ হিসেবে আজ একটি ট্যাবলো, যেটা যাত্রা সূচনা করা হয় আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি মহকুমা শাসক কার্যালয় থেকে। এই ট্যাবলোর মাধ্যমে মূলত কিভাবে স্বগণনাতে মানুষ অংশ নেবে, একদম স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে এই গণনা কাজ, তা কিন্তু পুরোটাই বিস্তারিত এই ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হবে শহরবাসীকে। এবং এই ট্যাবলো আগামী কয়েকদিন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে যাবে, এবং বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করা হবে মূলত কিভাবে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এই গণনায় অংশ নিতে পারবে মানুষ। যেমন সাধারণত যেহেতু এই প্রক্রিয়াটা এবারই নতুন, অনলাইন প্রক্রিয়াটা এবারই নতুন, এবং হ্যাঁ। সেলফ যে ইনোভেশন যেটা বলছিলাম স্বগণনা, এই যে প্রক্রিয়াটা, এটা যেহেতু মানুষের অনেকের কাছে কিন্তু যে বিষয়ে জানা নেই, ফলে এইটাই কিভাবে করতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে যেতে হবে, সেখানে যাওয়ার পর কি কি রাখবে এবং কোন কোন তথ্য দিতে হবে, সেই বিষয়গুলি কিন্তু মানুষের কাছে তুলে ধরা হবে, এবং এতে যেতে মানুষ কিছুটা সতর্ক হন এবং কিভাবে মানুষ আরো করতে হবে সেই বিষয়গুলি তুলে ধরা হচ্ছে।
যেটা অতিরিক্ত জেলা শাসক যেটা জানালেন যে মূলত সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দিলেই গণনাতে কিন্তু অংশ নেওয়া যাবে। এরপরে যদি কেউ যদি তারপরেও না পারেন সেক্ষেত্রে পরে অর্থাৎ 15ই আগস্টের পর তারপরে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা এবং সেখানে গিয়ে যেমন গণনাটি কাজে ঠিক যে তথ্যগুলো নেওয়া হয় সেই তথ্যগুলো নেওয়া হবে। ফলে সাধারণ মানুষ একদিকে যেমন এটাকে সাধুবাদ জানাচ্ছেন, তবে যারা একেবারে অনলাইন ব্যাপারে অজ্ঞ নয়, যারা ঠিক এই বিষয়গুলো অনলাইন অজ্ঞ নয়, যারা ঠিক সহজেই কাজ করতে পারেন অনলাইন, তাদের কাছে একটু কষ্ট হবে, কিন্তু তাই ফলে তাদের কথা ভেবেও সরকার তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে বাড়ি বাড়ি গিয়ে গণনা কাজগুলি করতে পারেন কর্মীরা। স্বর্ণালী। প্রদীপ, এই মুহূর্তে যেহেতু তুমি বলতেছিলে যে অনলাইন যুগে যেহেতু গোটা বিষয়টা প্রক্রিয়াটা সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হবে, তবে কোন অ্যাপ রয়েছে বা কি কি প্রক্রিয়ায় সেই সমস্ত বা কোন কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে করা যাবে সেই সম্পর্কে জন্য কোনো আপডেট এই মুহূর্তে তুলে ধরতে? টোটালি সরকার, রাজ্য সরকার একটা ওয়েবসাইট এবং এটা দেশব্যাপী আছে, এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু যেতে হবে এবং সেখানে গিয়েই লগ ইন করলেই, যেহেতু এখন ওয়েবসাইট খুলছে না, আগামী কাল থেকে খুলবে বা বেশ, মাত্র পথে খুলে যেতে পারে, এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য দেওয়া যাবে, খুব সহজেই মানুষ যাতে এই গণনাতে অংশ নিতে পারে সেই সমস্ত বিষয় কিন্তু সেখানে দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশন গুলো ফলো করলে কিন্তু খুব সহজেই খুলে যাবে। বেশ বেশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে স্বাভাবিকভাবেই যে অনলাইন যুগে যেহেতু গোটা বিষয়বস্তুটা করা হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের কষ্টটাও অনেকটা লাঘু হবে আগের থেকে। এবং তার পাশাপাশি যে গোটা যে সমস্ত ডেটা কালেক্ট হবে তা যেহেতু একেবারে স্বচ্ছ হবে, সেদিক থেকেও কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের বার্তা আছে। আর তার পাশাপাশি যে ইলেকশন কমিশন এবং ভারতবর্ষের যে যারা এই বিষয়টা গোটা বিষয়টা পর্যালোচনা করেন, তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে? কেন কি এর আগে যেহেতু বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ডেটা কালেক্ট করা হতো, এবং এবার থেকে অনলাইন যুগে কি কারণে তারা এই ভাবনাটা নিলেন যে অনলাইন যুগে ট্যাবলোর মাধ্যমে কিন্তু গোটা বিষয়টা করা যাবে? দেখো, এর আগে যেটা বলছিলাম আমি, মূলত এই অনলাইন বিষয়গুলি নিয়ে ট্যাবলো রাস্তায় আনার অর্থাৎ নামানোর একটাই উদ্দেশ্য হলো মানুষকে যাতে সচেতন করা যায়, মানুষকে বিষয়গুলো নিয়ে ধারণা দেওয়া যায়। ফলে সেই একটাই লক্ষ্য, যাতে সাধারণ মানুষ, শহরবাসী, তারা যাতে এই যে সেলফ এনুমারেশন সেটা যাতে করতে পারে। দেখো, একটা ওয়েবসাইট রয়েছে, যেমন আমি একটু তোমায় জানিয়ে রাখতে চাইবো, www.ac.census.gov.in। এই ওয়েবসাইটটি খুললেই সেখানে দেখা যাবে সেলফ এনুমারেশন দেওয়া রয়েছে। যদিও আজকে ওয়েবসাইট খুলছে না, তবে সেখানে গেলেই বাকি স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু এই গণনাতে যা যা তথ্য লাগবে সেগুলো দিলে কিন্তু গণনাতে অংশ নেওয়া যেতে পারে। যে দ্বিতীয় কথা তুমি যেটা বলছিলে অনলাইন প্রক্রিয়া, দেখো অনলাইন প্রক্রিয়া এটা করার আরেকটা উদ্দেশ্য খুব সহজেই যাতে মানুষ খুব তাড়াতাড়ি এই জনগণনার কাজে অংশ নিতে পারে, এবং কোনো যেমন অনেকে হয়তো কানাডা কাজে বাইরে থাকেন, বাড়িতে হয়তো থাকেন না, তাদের ক্ষেত্রে ওই একটা সুবিধা যে যে কোনো সময় তারা বাড়িতে বসেই কিন্তু এই জনগণনায় অংশ নিতে পারবেন। ফলে অনেকটাই সুবিধা রয়েছে এই। ফলে এই বিষয়গুলিকে মাথায় রেখে কিন্তু সরকারের তরফে, অর্থাৎ যারা সেন্সাসের এই দায়িত্বে রয়েছেন, জনগণনার দায়িত্বে, তারা কিন্তু এই জিনিসগুলো উদ্যোগ নিয়েছে। সোনালী। প্রচারের জন্য ট্যাবলোরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, সেই ছবি আপনাদের সামনে রাখছে এই মুহূর্তে। এবং তার পাশাপাশি প্রত্যেকদিন আগামী কাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে, এবং কোন ওয়েবসাইটে গেলে আপনারা নিজেদের তরফ থেকে নিজেদের পরিবারে কতজন লোক রয়েছেন এবং সমস্ত কিছু যে আপডেট তুলে ধরতে পারবেন, তা কিন্তু আগামী কাল থেকেই বুঝিয়ে দেওয়া হবে, এবং যা 15ই আগস্ট পর্যন্ত চলবে। ধন্যবাদ জানাচ্ছি জয়দীপ তোমায়, এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে 2021 সালের পর থেকে কিন্তু আমরা জানি যে সেন্সাস হয়নি বা জনগণনা হয়নি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ আমরা 2026-এ রয়েছি, এবং আগামী বছরের জন্য এই সেন্সাসের কাজ শুরু হচ্ছে আগামীকাল, অর্থাৎ শনিবার থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে স্বগণনার কাজ। গোটা বিষয়বস্তু কিন্তু অনলাইন মাধ্যমে হবে। এবং এবার মহানগর টপে আমরা নজর রাখবো অসমের দিকে। শিলচরের খবরে নজর রাখতে হচ্ছে, যেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে এবার শিলচরের শহরতলির অরুণাচল কুমারপাড়া এলাকায়। হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যা একেবারে সকলের চোখে জল আনার মতো, যেখানে নবনির্মিত যে বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে পরপর 4 জনের মৃত্যু হয়েছে। এবং মর্মান্তিক এই ঘটনা একেবারে শোকের ছায়া নেমে এসেছে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে যে খবর আমরা পাচ্ছি, যে জলের ট্যাঙ্ক পরিষ্কার করার সময় প্রথম ব্যক্তি ট্যাঙ্কের ভিতরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, এবং তাকে উদ্ধার করতে একে একে আরও 3 জন ট্যাঙ্কের ভিতরে নেমে যান, কিন্তু তারাও আর বেরিয়ে আসতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাস জমে থাকা বা অক্সিজেনের ঘাটতির কারণেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হবে যে মৃত্যুর প্রকৃত কারণ কি। উল্লেখ্য, ঘটনার পর এক আরএসএস স্বেচ্ছাসেবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে 4 জনের মৃতদেহ উদ্ধার করেন এবং এরপর খবর পেয়ে এসডিআরএফ ও প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও তদন্ত শুরু করে। পরে 4টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে তা এড়াতে জলের ট্যাঙ্ক সহ বদ্ধ স্থানে কাজ করার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও দাবি তুলেছেন স্থানীয়রা। কুমারপাড়া নির্জনগর জিপি এবং রেভিনিউ ভিলেজটা যেটা এটা হইল গিয়া গ্রাম যেটা কুমারপাড়া। আর ইতিমধ্যে খুবই ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে। আমরা আশা রাখি আগামী দিনে এরকম কোনো দুর্ঘটনা হোক না। একটা জলের ট্যাঙ্কির মধ্যে দিন হাজিরা তারা কাজ করে, তারা ডাকঘণ্টা খুলছে। এরপরে একজন গেছে, প্রথমে যাওয়ার পরে চিৎকার শোনা গেছে। খুব সম্ভব অক্সিজেন সাপ্লাই পাইছে না বা গ্যাসের সাফোকেশনে ঘটনাটা ঘটছে। তো একজন করিয়া ফরফর করিয়া 60 জন এবং লোকালি আমরা কিছু ইকানোর ছেলেরা, একজনের নাম খুব আমার লইতে লাগের দীপেন্দু, আমরা দীপেন্দু দাস, ওয়ার্ড মেম্বার পিআরআইয়ের প্রতিনিধি, একটা ওয়ার্ড নম্বর 3 ওয়ার্ড মেম্বার। তো দেখা গেছে হে যাওয়ার পরে তারা 4 জনকে উদ্ধার করছে। बहुत दुखद है और इसमें किस लिए हुआ, कैसे हुआ और क्यों हुआ है, उसके लिए हमारा फॉरेंसिक टीम आ चुका है। वो अभी जांच कर रहा है। उनकी जांच में जो तथ्य सामने आएंगे वो उसके बिहाफ पे हम पूरा इंक्वायरी करेंगे। অর্থাৎ যেমনটা আপনারা শুনতেই পারলেন যে এই যে ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ কিন্তু এখনো জানা যায়নি। জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়েছিলেন শ্রমিক এবং সেখানে গিয়ে একজনের যখন মৃত্যু হয় তারপরে কিন্তু পরপর 3 জন শ্রমিক সেখানে ভেতরে ঢুকে গিয়েছিলেন তাকে উদ্ধার করতে। শেষমেশ প্রত্যেকেরই প্রাণ গিয়েছে। তবে সেখানে ট্যাঙ্কের ভেতরে কি অক্সিজেনের ঘাটতি ছিল নাকি বিষাক্ত গ্যাস ছড়িয়েছিল তা এখনো কিন্তু বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে খুব সম্ভবত তার কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা বিস্তারিত জানবো, এবার সরাসরি নজর রাখবো শিলচরে। প্রতিনিধি বিক্রম সরকার আমাদের সঙ্গে যুক্ত। বিক্রম, অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা, যেখানে শহরতলির এই ঘটনা একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু মৃতদেরকে উদ্ধার করে তাদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে স্থানীয়রা যেমনটা বলছেন যে খুব সম্ভবত ট্যাঙ্কের ভেতরে অক্সিজেনের অভাব ছিল বা বিষাক্ত গ্যাস ছড়িয়ে থাকার জন্যই এই ঘটনা। তবে এই মুহূর্তে পুলিশ কোনো আপডেট দিয়েছে কি জানতে পারছো? যারা কাজ করতে গেছিল তারা ওখান থেকে আর ফিরে আসেনি। একটি নবনির্মিত ঘর যেটার কাজ চলছিল এই শিলচর শহরতলির অরুণাচলের কুমারপাড়া যে গ্রামটি রয়েছে সেখানকার এই ঘটনাটি। যে 4 জন ব্যক্তি মারা গেছেন তারা হলেন গিয়ে নিলয় পাল, শ্যাম্পো পাল, নন্দন পাল এবং দেবাশিস পাল। প্রথমে একজন যে হেল্পার উনি প্রথমে ঢুকেন। এই যে টোটাল 12 ফিট গভীর সেই এই যে ট্যাঙ্কিটা ছিল ঘরের পেছন দিকে, এটা ঘরের মধ্যেখানে গ্রাউন্ড লেভেলে যেটা থাকে 6 ফিট নিচে 6 ফুট নিচে এটার গভীর ডেপথ ছিল এবং আরো 6 ফুট উপরে। এটাকে পরিষ্কার করতে প্রথমে একজন ঢুকেন, একজন যে হেল্পার ও ঢুকে উনি যখন শ্বাস নিতে পারেন না, চিৎকার পাৎকার শুরু করেন, তখন আরো 2 জন ওনার সাথে, একজন মিস্ত্রি এবং তার সাথে যে যোগালি সেও ঢুকে যায়। তারাও বের হতে পারে না। তখন আরেকজন ওখানে ওদেরকে বাঁচানোর জন্য এখানে নেমে পড়ে, সেও আটকা পড়ে যায়। সেও আর জীবিত কেউ আর ফিরে আসেন না, যেমনটা করে বলছেন। কিন্তু ওখানকার একজন স্থানীয় মানুষ যখন এখানে শুনেছেন, যিনি আরএসএস এর একজন কর্মকর্তা দিব্যেন্দু দাস, উনার তৎপরতায় কিন্তু উনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওখানে ঢুকে 4 জনকে বের করে আনেন। সঙ্গে সঙ্গে পুলিশদেরকে খবর দেওয়া হয়। পুলিশ, এসএসপি, তারপর এডিশনাল এসপি, ডিএসপি সবাই দলবল নিয়ে যান। এসডিআরএফ এর টিম যায়, সাথে ফরেনসিকের টিমও গেছে। ওখানকার অ্যাকচুয়াল কি আছে, রিজনটা কেন হয়েছে, এখানে মৃত্যু কেন ঘটলো, কি কারণ, সেটা জানার জন্য এখনো ইনভেস্টিগেশন চলছে। স্বর্ণালী, দেখো, প্রথম কথা হলো আমাদের কাছে যেটা তথ্য এসছে, তাদেরকে কিন্তু উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। সন্ধ্যা বা রাত, আজ পুরো রাত লাগবে সেই ময়না তদন্তের। আর তারপর ওদের তাদের বাড়ির মানুষের কাছে তুলে দেওয়া হবে তাদের মরদেহ। এই 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 পুরো ঘটনা কিন্তু শোকাহত পুরো এলাকা, এবং এলাকাবাসী এটাও দাবি করছেন। কেননা দেখো, অনেক দিন থেকেই কিন্তু
ভীষণ গরম পড়ছে একদম। অনেকদিন থেকে, এইটা বন্ধ ছিল, জাস্ট ওরা ঢাকনা খুলে ঢুকে গেছে। হয়তোবা পুলিশ সূত্রে আমাদেরকে যেটা জানিয়েছে, হয়তোবা এটা মিথেইন গ্যাস, যেটা আহ, এটা হয়তো এখানে জমেছিল। জমে গেছিল, বা ওটার জন্য ওরা শ্বাস নিতে পারছিল না। অনেক সময় এরকম হয়, কেন ভেন্টিলেশনের অভাব ওখানে। তো এইটাই মানুষ দাবি করছেন, যেন নেক্সট টাইম থেকে যারা বাড়ি বানান বা এরকম কিছু সিস্টেমেটিক করে রাখা হোক, যেন হয়তো বা কাজের মানুষ যখন যাবেন কাজ করতে, বা বাড়ির মানুষরাও কিন্তু কখনো কখনো গিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করতে একদম। যান, তখন যেন তাদের এই প্রাণ যেন আর না হারাতে হয়, সেদিকেও যেন নজর রাখা হয়, সেটাও দাবি জানিয়েছেন স্বর্ণালী। একেবারে তুমি সঙ্গে থাকো, আমরা দর্শকদের শোনাবো অ্যাডিশনাল এসপি বা অতিরিক্ত জেলা শাসক এই বিষয়ে কি বলেছেন একবার শোনাই, তারপর আবারও আসবো বিক্রমের কাছে। किस लिए हुआ, कैसे हुआ, और ये हमें एक इमरजेंसी सूचना प्राप्त हुआ कि यहाँ पे कुछ घटना घटा है किसी अंडर कंस्ट्रक्शन बिल्डिंग में, जिसमें 4 लोगों को कुछ हानि प्राप्त हुआ है, और उन लोग को इमीडिएट हालत में हमने अभी SMCH हॉस्पिटल भेजा गया है, और वहाँ से अभी खबर आना बाकी है उनका क्या स्टेटस है। और बाकी हमारा फॉरेंसिक टीम आ गया है, वो अभी जांच कर रहा है कि अंदर में क्या था ऐसा जिसकी वजह से वो लोग अनकॉन्शियस से हो गए। बाकी जांच करने के बाद पता चलेगा। অর্থাৎ একেবারেই বিক্রম, আমরা শুনলাম যে যিনি অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছেন যে ফরেনসিক টিম গোটা বিষয়টার তদন্ত করছেন, কিন্তু বিষয় তুমি যেমনটা বললে যে হয়তো সেখানে বিষাক্ত গ্যাস থাকায় কিন্তু তাদের মৃত্যু হয়েছে, তবে যাদের মৃত্যু হয়েছে, যে 4 জন শ্রমিক তাদের প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া? এখন অব্দি কোনো প্রতিক্রিয়া আসেনি। এখানে গোটা এলাকা সবাই শোকাহত, আর যারা হারিয়েছেন তাদের পরিবারের লোক, অবভিয়াসলি আমরা বুঝতে পারি তাদের অনেক বড় ক্ষতি হয়েছে, কেন সবাই দিনমজুর, মেজরিটি দিনমজুর, খেটে খাওয়া মানুষ, এই কাজ করে তারা তাদের পরিবার চালান। এখনো তাদের সামনে এখনো কারো কোনো কথা আসে নাই, সবাই ভেঙে পড়েছেন, নিজেদের বাড়ির মানুষকে হারিয়েছেন। কিন্তু পুলিশ এটা বলছে যে তদন্ত চলছে, কেননা আমরা দেখেছি ডিস্ট্রিক্ট যে জেলা প্রশাসনের যারা আধিকারিক ছিল তারা ওখানে গেছেন, পুলিশ প্রশাসন গেছেন, SDRF টিম গেছেন। আর এই যে পুরো বিষয়টা আছে স্বর্ণালী, সেটাকে খতিয়ে দেখা হয়েছে, অ্যাকচুয়াল রিজনটা কি সেই কারণটা ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং তারপরে পরিপ্রেক্ষিতে নেক্সট যেন এরকম না হয়, কি স্টেপ নিতে পারে সেদিকেও আমাদের নজর থাকবে, বা কোনো গাইডলাইন জারি করা হয় কি না, যারা নতুন করে ঘর বানাবেন, বা এরকম কোনো নোটিফিকেশন আসে কি না, কেননা এই যে প্রাণগুলো হারিয়েছে, সে এরকম করে যেন আর ভবিষ্যতে আর কোনো প্রাণ যেন না হারিয়ে যায়, সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে প্রশাসনের আর জেলা প্রশাসনের। একই দোয়া স্বর্ণালী, আমরা আসবো পরবর্তীতে আপডেটের জন্য তোমার কাছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি বিক্রম। অর্থাৎ যেমনটা আপনারা শুনতেই পারলেন যে একদিকে আমরা জানি তীব্র গরমের দাপট, সেই গরমের দাপটে স্বাভাবিকভাবেই যে সমস্ত ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কের মধ্যে গ্যাস জমে থাকায় খুব সম্ভবত তার কারণেই সেখানে তাদের শ্বাসকষ্টের তারা পরিলক্ষিত হন, এবং তার মধ্যে মিথেন গ্যাস বা অন্যান্য বিষাক্ত গ্যাস জমে থাকায় কিন্তু একের পর একজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফরেনসিক টিম, এবং আগামীতে আমরা জানতে পারবো কি কারণে এই দুর্ঘটনা ঘটলো। তবে মহানগর টপে আরো অন্যান্য খবরও রয়েছে। ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলাকে কেন্দ্র করে এবার বড় প্রশাসনিক পদক্ষেপ। অভিযোগকারিনীর মামলা গ্রহণে গড়িমসি এবং তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগের জেরে এবার এয়ারপোর্ট থানার ওসি এবং মহিলা SI যমুনা রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হলো। শুক্রবার ত্রিপুরা হাইকোর্টে মামলার শুনানির সময় সরকার পক্ষ এই তথ্য জানায়, এবং ঘটনার সূত্রপাত প্রায় 1 মাস আগে। এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা লিপিকা লোধের অভিযোগ, তিনি তার পুত্রবধূর হাতে আক্রান্ত হওয়ার পর এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। এরপর তিনি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের শরণাপন্ন হন। অভিযোগ, মামলা বিচারাধীন থাকাকালীন এয়ারপোর্ট থানার মহিলা SI যমুনা রায় লিপিকা লোধকে থানায় ডেকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেন। বৃহস্পতিবার মামলা শুনানিতে সরকার পক্ষ আদালতকে জানায় জেলা পুলিশ সুপার মামলা গ্রহণের নির্দেশ দিলেও এয়ারপোর্ট থানার ওসি তা মানেননি। এরপরই ওসিকে বরখাস্ত করা হয়। শুক্রবার ফের শুনানিতে অভিযোগকারিনীর আইনজীবী দেবজিৎ গোপ আদালতকে জানান যে
থানায় লিপিকা লোধের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তিনি আদালতের নজরে আনেন যে গত 29শে জুলাই অঞ্জলি সরকার নামের এক মহিলা ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন। সেই ফোন কলের রেকর্ডও আদালতে জমা দেওয়া হয়েছে। এরপর সরকার পক্ষ আদালতকে জানায় মহিলা এসআই যমুনা রায়কেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। হাইকোর্টের নির্দেশ অঞ্জলি সরকার নামে ওই ব্যক্তির পরিচয় এবং ব্যবহৃত মোবাইল নম্বরের উৎস খুঁজে বের করে তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 6 আগস্ট এবং এই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া এবং অভিযোগকারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন। সাসপেন্ড হয়েছে এবং আজকে আমরা কোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে WSI যমুনা রয়ও সাসপেন্ড করলো সরকার, এবং ওনাদেরকে একটা আমরা রেকর্ড দিয়েছিলাম কোর্টের নথির মধ্যে, যেটা 29 তারিখে একটা কল এসেছিল যে লিপিকা লোধকে। ওইখানে কলার ওনাকে ডাইরেক্ট করেছিল যে অতি সত্বরেই থানাতে আসার জন্য, না হলে ওনাকে অ্যারেস্ট করবে। তো ওই কলারটা যেটা নাম ছিল অঞ্জলি সরকার নামে রেজিস্টার ছিল। তো আমাদের চিফ জাস্টিস জানতে চেয়েছে যে ওটা ওই মহিলাটাকে, ওনার কি পোস্ট, উনি কোন পোস্টে কর্মরত এবং ওনার এখন বর্তমান কাজের কি স্ট্যাটাস, উনি কি এয়ারপোর্ট থানাতে এখনও কাজ করছে। সেই জন্য উনি বলল যে ওটার ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে, এবং উনি এটাও দুঃখ প্রকাশ করেছে যে কিছুদিন আগেই একটা পূর্ব থানার অন্তর্গত রত্না রয় একটা কেস হয়েছিল। তো ওই কেসে উনি বিভিন্ন রকমভাবে জাজমেন্ট দিয়েছিল, বিভিন্ন রকম ডাইরেকশন দিয়েছিল। একাধিক অভিযোগ উঠে আসছে। আমরা বিস্তারিত জানতে এবার সরাসরি চলে যাব আগরতলার প্রতিনিধি ভূপাল চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত। ভূপাল, গতকালকেও আমরা এই খবর করেছিলাম যেখানে পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবার নতুন মোড় আসছে। আজ বড় প্রশাসনিক নিয়েছে ত্রিপুরা হাইকোর্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে মামলা নিতে গরিমসি বা অভিযোগকারিনীর যে হুমকির তিনি অভিযোগ করছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং এরপর থানার ওসির পরে এবার মহিলা এসআইকেও বরখাস্ত করা হয়েছিল। এই গোটা বিষয়ে যারা যুক্ত রয়েছেন, বোঝা যাচ্ছে কোথাও গিয়ে আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন উঠছে এবং সাধারণ মানুষ যদি নিজেদের সমস্যা নিয়ে কারো কাছে যায়, পুলিশের কাছে গেলে যদি পুলিশও সেক্ষেত্রে ঘুর পাকে অন্যান্যদের ফাঁসানোর চেষ্টা করছে, কোথাও গিয়ে এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। দেখো, এখানেই মূল বিষয় যে আদালতের পর্যবেক্ষণেও বলা হয়েছে, যেখানে আগরতলার একেবারে প্রপার বলা যেতে পারে এয়ারপোর্ট থানা একেবারে ভিআইপি জোন, কারণ পাশেই রয়েছে ত্রিপুরার একমাত্র বর্তমানে চলমান এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টের পাশে যখন যে থানাটি অবস্থিত, সেখানে একজন অভিযোগকারী তিনি অভিযোগ যাওয়ার লিপিবদ্ধ করার জন্য কয়েক দফায় গেলেন। সেখানে তার অভিযোগ নেওয়া তো হয়নি, বরং তাকে এই মামলা থেকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে বলে থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এমনকি পুলিশ সুপারের কাছেও তিনি তার এই অভিযোগ জমা করেছেন। তার অভিযোগ যে তখনও সেইভাবে খুব একটা কাজ হয়নি। তারপর তিনি যখন উচ্চ আদালতের দ্বারস্থ হলেন, যেমনটা আমরা কালকেও খবর করেছিলাম, তুমি বললে যে ওসিকে সেখানে সাসপেন্ড করা হয়েছে, এবং তারপর আজ আমরা জানতে পেরেছি যে এসআইকে পরবর্তী সময়ে যে এসআই নাকি অভিযুক্ত, যিনি অভিযোগ করেছেন, তাকে নানাভাবে হুমকি দিচ্ছিল এই মামলা প্রত্যাহার করার জন্য। এই অবস্থায় সেই এসআইকেও সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বলে থাকেন যে থানাতে অভিযোগ লিপিবদ্ধ করার ক্ষেত্রে যাতে কোনো রকমের গড়িমসি না হয়, যারা অভিযোগ করবেন তাদের অভিযোগ যেন নেওয়া হয়, কিন্তু এখানে নাকের ডগাতেই কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না বলে এক প্রকার অভিযোগ উঠে এসেছে, এবং সেই অভিযোগের সত্যতা কার্যত স্বীকার করে পুলিশ প্রশাসন এসআই এবং ওসিকে সেখানে সাসপেন্ড করেছে। এখন দেখার বিষয় উচ্চ আদালতের এই মামলা চলাকালীন সময়ে আর কি গোমর বেরিয়ে আসে, এবং যদি অন্য কোনো থানাতেও এই ধরনের ঘটনা ঘটে থাকে, তবে আশা প্রকাশ করা হচ্ছে যে সেই ধরনের অভিযোগের বিষয়গুলো শীঘ্রই সামনে উঠে আসবে, এবং এটা নিঃসন্দেহে পুলিশকে কাজ করার ক্ষেত্রে যে সমস্ত অভিযোগের সম্মুখীন হতে হয়, সেই অভিযোগের সত্যতা কিন্তু এক প্রকার উঠে এসেছে। এখন দেখার বিষয় আগামী দিনে আদালত কোন নির্দেশ দেয়। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ তোমায় ভূপাল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আদালতের যে পদক্ষেপ, তাই কিন্তু সবচেয়ে বড়, কারণ যেখানে অভিযোগ না নিতে চাওয়ায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং তারপর মহিলা এসআইকেও কিন্তু ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। গোটা বিষয়টাই তদন্ত করছে ত্রিপুরা হাইকোর্ট।
মহানগর টপে আজকের দিনে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, যেখানে বাংলার অন্য একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর এবার উঠে আসছে। মহানগরের বাইরে বর্ধমান শহরের খবর হলেও আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা নিরিখে এই খবরটি যথেষ্ট চাঞ্চল্যকর। এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কি খতমের ছক? পাকিস্তান থেকে কি নির্দেশ জৈশ-ই মোহাম্মদ জঙ্গি সংগঠনকে? শুক্রবার সকালে বর্ধমান থেকে এক ব্যক্তির গ্রেফতারি ঘিরে এহেন একাধিক প্রশ্ন। বর্ধমান শহরের রেনেসা উপনগরী থেকে কাশ্মীরের এক মোস্ট ওয়ান্টেড জৈশ-ই মোহাম্মদ জঙ্গিকে গ্রেফতার। হামিদ ওরফে হামিম মন্ডল নামে ওই জঙ্গিকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। দাবি, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত এবং কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গেও তার যোগাযোগ থাকতে পারে। জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, ডিজিটাল তথ্য ও বিভিন্ন নথিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত কিছু তথ্য মিলেছে। সেই সূত্র ধরেই তদন্তকারীদের মধ্যে এবার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আজকেও পশ্চিমবঙ্গ পুলিশ একটা সাফল্য পেয়েছে, এসটিএফ একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছে তার কাশ্মীরের। ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু, আই এম নট পাসিং এনি কমেন্ট। আগামীকাল এসটিএফ এর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আপনাদেরকে দিয়ে না আই এম নট পাসিং এনি কমেন্ট। ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত, এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরো ইলেকট্রনিক ডিভাইস। অর্থাৎ আমরা যেমনটা আপনাদেরকে শোনালাম যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু বক্তব্য রেখেছেন যে এই বিষয়ে যেহেতু যথেষ্ট সংবেদনশীল এই বিষয়টি, তা নিয়ে তিনি এখনই কোনো মুখ খুলতে চাইছেন না। আমরা নজর রাখবো পরবর্তীতে কি কি আপডেট উঠে আসে। আজকের মতো মহানগর টপ এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন নিউজ 5 বাংলায়।